ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। দর্শক, আপনারা জানেন এরই মধ্যে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন আজ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে প্রোটেম স্পিকার যে সে শপথ নিয়েছেন। আজ আমরা মূলত অধিবেশন কেমন যাবে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নির্বাহী সম্পাদক সেলিম খান। আপনি জানেন আজ ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন শুরু হয়ে গিয়েছে, এর মধ্যে স্পিকার শপথ নিয়েছে। তো কেমন দেখছেন এ পর্যন্ত অধিবেশন? আপনার নির্বাচন তো গত 4 জুন নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে, তার থেকে বলতে গেলে প্রায় 20 দিন পরে আপনার এই অধিবেশন শুরু হলো। এত দীর্ঘ সময় আসলে কোনো সময় তেমন নেওয়া হয় না, এইবারই প্রথম একটা দীর্ঘ বিরতি নেওয়া হলো। কিন্তু এবারের এই ইলেকশনটা নির্বাচনটাই ছিল খুবই গুরুত্বপূর্ণ। যেরকম ধরেন মোদি 2019 বা 2014-তে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ক্ষমতায় আসতে পেরেছিলেন, কিন্তু এই সময়ে এইবারই প্রথম মোদির বা বিজেপির আসন সংখ্যা কিন্তু 240, অর্থাৎ তা মানে যে সংখ্যাগরিষ্ঠতা তার চেয়ে 32টি আসন দূরে। ফলে তাকে নির্ভর করতে হচ্ছে এখন তাদের শরিক দলগুলোর উপর। ফলে এই শরিক দলগুলোর উপর নির্ভর করার কারণে গত 2 বার তিনি যেভাবে চালাতে পেরেছিলেন, এবারও তিনি সেভাবে চালাতে পারবেন কিনা সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন, এবং সেটা ভবিষ্যতই বলবে, সেটা করা কঠিন। এখন নরেন্দ্র মোদী ধরেন 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, উনি 8 বা 9 তারিখে শপথ নিয়েছেন। উনি ইতিমধ্যে ইতালিতে G7-এর বৈঠকে যোগ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী দিল্লি সফরে গিয়েছিলেন, তার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এই যে নতুন একটা সরকার তৈরি হলে আপনার নির্বাচনের পরে যেহেতু বিজেপি সবচেয়ে বেশি আসন পেয়েছিল, রাষ্ট্রপতি স্বাভাবিকভাবেই তাকেই সরকার গঠনের জন্য ডেকেছেন। কিন্তু সরকারের লেজিটিমেসি বা বৈধতা হয় যখন সে সংসদে আস্থা ভোটে জিতে আসে, অর্থাৎ তাকে প্রমাণ করতে হয় যে তার পেছনে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন আছে। এই সমর্থনটাই তাকে এই অধিবেশনে নিতে হবে। এই অধিবেশনে তিনি যদি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের সমর্থন পান, তাহলে তিনি আগামী 6 মাসের জন্য নিরাপদ অবস্থানে থাকবেন। সেলিম খান, আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে আমরা জানি যে 26শে জুন ভারতের স্পিকার নির্বাচন, এর আগে যে প্রোটেম স্পিকার বলা হচ্ছে, অস্থায়ী যে স্পিকার, এই অস্থায়ী স্পিকার কিংবা প্রোটেম স্পিকার নিয়ে যদি কিছু বলতেন। আসলে এইটাই ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার রীতি, কিন্তু এইটা যেটা ভারতে অনুসরণ করা হয় সেটা হচ্ছে প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকার মানে হচ্ছে যে কোনো লোকসভা যখন গঠিত হলো, আমাদের যেমন হয় যে আগের সংসদের যিনি স্পিকার থাকেন তিনি ওই সংসদের প্রথম অধিবেশনে আসেন, এবং যতক্ষণ পর্যন্ত নতুন স্পিকার নির্বাচিত না হন তখন উনি ওইটা কন্টিনিউ করেন। কিন্তু ভারতেরই হলো যারা নতুন সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন লোকসভায়, তাদের মধ্যে থেকে সবচেয়ে সিনিয়র মোস্ট একজনকে দায়িত্ব দেওয়া হয়, যিনি বহুবার লোকসভায় নির্বাচিত হয়েছেন। এই রকম একজনকে বিজেপি, এটা মূলত সরকার বা রাষ্ট্রপতির উপর নির্ভর করে। রাষ্ট্রপতি এবারে যাকে দিয়েছেন তিনি বিজেপি সদস্য ভর্তৃহারি মাহাতাব, তাকে দেয়া হয়েছে। কিন্তু কংগ্রেস এক্ষেত্রে বা বিরোধীরা এক্ষেত্রে প্রতিবাদ জানাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে যে উনি 7 বার নির্বাচিত হলেও ওনার চেয়ে পুরানো একজন সাংসদ আছেন যিনি 8 বার নির্বাচিত হয়েছেন, কে সুরেশ, তাকে দেয়া হয়নি। ও বিরোধীদের অভিযোগ হচ্ছে যে তিনি যেহেতু দলিত বলে তাকে এই সুযোগটা দেওয়া হয়নি। ফলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটি আসলে তেমন কোনো বড় যুক্তি না, কিন্তু বিরোধী পক্ষ এবার নরেন্দ্র মোদী বা তার সরকারকে প্রথম থেকে একটা বড় ইয়ের মধ্যে রাখতে চাচ্ছেন বা রাখতে চলেছেন। আমরা দেখলাম যে অধিবেশনের আগে বেশ কিছু কথা শোনা যাচ্ছিল যে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, রেল দুর্ঘটনা নিয়ে আলোচনা হবে। এই সব চাপ কি আসলে মোদী সামলাতে পারবে এবার, যেহেতু তার সংখ্যাগরিষ্ঠতাও কম? কি মনে হয়? সংখ্যাগরিষ্ঠতা কম, তারপর তার শরিকদের সংখ্যাগরিষ্ঠতা, শরিকরা যদি তার পেছনে স্ট্রংলি থাকেন তাহলে অবশ্যই তার এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। এই সমস্যা কোনো সংখ্যাগরিষ্ঠতার বিচারে কোনো কিছু দাঁড়াবে না। কিন্তু এইবারই প্রথম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা একজোট বিরোধী দল, যারা বিপুল সংখ্যায় এবার লোকসভায় উপস্থিত। আপনি জানেন যে এইবার আজকে যে বিরোধী দল সংসদ সদস্যরা, তারা প্রত্যেকে ভারতের সংবিধান হাতে সংসদ অধিবেশনে প্রবেশ করেছেন। এইটা হচ্ছে যে প্রচার বিরোধীরা চালিয়েছিলেন যে নরেন্দ্র মোদী 400 আসনে যদি জিতে আসেন তাহলে তিনি ভারতের যে সংবিধান সেটাকে একেবারে পাল্টে দেবেন, আমূল পরিবর্তন করে দেবেন এবং তার নিজেদের মতো করে একটা তৈরি করবেন। সেই
সেই প্রচারটা কিন্তু ভারতের একটা বড় সংখ্যক মানুষ মানে গ্রহণ করেছিল বলেই কিন্তু তারা এতগুলো আসনে জিততে পেরেছে, প্রায় মানে সমানে সমানে টক্কর দিতে পেরেছে। তারই ফলশ্রুতি বা তারই ধারাবাহিকতার অংশ হিসাবে তারা কিন্তু ওই মানে সংবিধানকে, এটা একটা প্রতীকী হিসাবে সংবিধান নিয়ে তারা লোকসভার অধিবেশনে ঢুকেছেন। আগামী 2 দিন ধরে তারা আজকে এবং কালকে শপথ নেবেন এবং এই শপথ নেওয়ার পরে এবং তারা প্রথম থেকেই প্রতিবাদ মুখর থাকবেন। এখন সমস্যা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন যে পেপার লিক, মানে ভারতের উচ্চ পর্যায়ে যে উচ্চ শিক্ষার যে গত কয়েক বছর ধরে নিয়মিত এই মানে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। এই প্রশ্নপত্র ফাঁসের থেকে ধরেন আমরাও মুক্ত না, এই প্রশ্নপত্র ফাঁস, কিন্তু ভারতে কোটি কোটি ছাত্র, কোটি কোটি যারা পরীক্ষায় অংশগ্রহণকারী, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং এই ঘটনাগুলো ঘটল কখন? যখন ঠিক নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ক্ষমতা নিতে চলেছেন। এর মধ্যে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসে তার সঙ্গে হচ্ছে একেবারে তরুণ সম্প্রদায় যারা এর ভুক্তভোগী, সারা ভারতবর্ষ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন কেন্দ্রীয় এই পরীক্ষায়। এর পাশাপাশি হচ্ছে যে রেল দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে ব্যাপক আলোচিত এবং কোনো ধরনের মন্ত্রীদের মধ্যে, যিনি আগে রেলমন্ত্রী ছিলেন তিনি এবারেরও রেলমন্ত্রী, যিনি আগে শিক্ষামন্ত্রী ছিলেন তিনি এবারেরও শিক্ষামন্ত্রী, ফলে তারা কিন্তু কেউ দায় অস্বীকার করতে পারছেন না এবং বিরোধীরা তাদের পদত্যাগের জন্য মানে দাবি তুলবেন এবং তাদেরকে চাপে রাখার জন্য ইতিমধ্যে বলা শুরু হয়ে গেছে যে তাদেরকে ওই পদ থেকে যেতেই হবে। তো সেলিম খান, আসলে অধিবেশনে যদি বলা যায় মোদির সামনে কি কি চ্যালেঞ্জ, বিরোধীদের সামনে কি কি চ্যালেঞ্জ, কি মনে হয়? মোদির সামনে এই মুহূর্তে, মোদি সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার দলের অর্থাৎ বিজেপির স্পিকার নির্বাচন করা। মানে যিনি স্পিকার হবেন তিনি যেন বিজেপির হন। বিজেপির স্পিকার না হলে তিনি যে সমস্যায় পড়বেন যে সব সময় কিন্তু তার কথা যে চলবে, কারণ লোকসভায় শেষ পর্যন্ত গিয়ে স্পিকারই কিন্তু অল ইন অল, তিনি সর্বা। ফলে স্পিকার পদটা পেতে বিজেপি মরিয়া। অন্যদিকে বিজেপি শরিক দল যেরকম চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম, নীতিশ কুমারও কিছুটা এই গড়িমসি করা শুরু করেছেন, কারণ তারা জানেন স্পিকারের হাতে এমন কিছু ক্ষমতা থাকে যেখানে দল ভাঙা গড়া ইতিমধ্যে সেই প্রমাণ নরেন্দ্র মোদী সরকার বা তারা কিন্তু দিয়েছেন। ফলে স্পিকার পদটা খুবই গুরুত্বপূর্ণ। স্পিকার পদে যদি বিজেপি তার প্রার্থীকে জিতাতে না পারে তাহলে সেটা হবে তাদের জন্য প্রথম পরাজয়, কিন্তু তার মধ্যে যে সরকার পড়ে যাবে সেটা কিন্তু না, স্পিকার একজন নির্বাচিত হবে, জটিলতা তৈরি হতে পারে। সেই জন্য মোদির প্রথম চ্যালেঞ্জ হচ্ছে স্পিকার নির্বাচন করা। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে এই প্রথম অধিবেশন যে শুরু হবে, প্রথম অধিবেশনে ভাষণ দেবেন হচ্ছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির যে ভাষণের উপর যে ধন্যবাদ প্রস্তাব যেটা করা হয় সরকারের পক্ষ থেকে, সেই ধন্যবাদ প্রস্তাব পাশ করানোটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে যে ভারতে কিন্তু যেহেতু এপ্রিল মাস থেকে মার্চ মাসে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে, ফলে বাজেট কিন্তু পূর্ণাঙ্গ বাজেট কিন্তু দেওয়া হয়নি বা রীতি মেনে পূর্ণাঙ্গ বাজেট দিতে পারেন না। এই জায়গায় কিন্তু নতুন বাজেট তারা দেবেন। এখন বাজেট যদি তারা না পাশ করতে পারেন তাহলে কিন্তু সরকার পড়ে যাবে, কারণ অর্থ বিল পাশ না হলে সরকার টেকে না, এইটাই হচ্ছে নিয়ম। কেন বাজেটের সমস্যা কোথায়? বাজেটের সমস্যা হচ্ছে যে বিভিন্ন, যেরকম আপনার চন্দ্রবাবু নাইডু তার রাজ্যে রাজধানী করবেন নতুন অমরাবতী বলে একটা জায়গায়, সেই জন্য তিনি 16,000-17,000 কোটি রুপি চেয়ে বসে আছেন যে তাকে পয়সা দিতে হবে যে তিনি নতুন রাজধানী করবেন। আপনার বিহারে তাকে স্পেশাল প্যাকেজ চেয়েছেন, মানে টাকা দিতে হবে সোজা কথা, এবং বিভিন্ন যারা জায়গায় আছেন তারা সবাই বলছেন যে তাদেরকে অর্থ দিতে হবে। তো এটা একটা চ্যালেঞ্জ। শরিকরা তাদের অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ পদ কিন্তু মন্ত্রিসভায় পাননি। আপনি যদি দেখেন যে মন্ত্রিসভার যে ধারাক্রম, সেখানে 1 থেকে 9-10 পর্যন্ত, প্রায় 9 পর্যন্ত একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে একদম 9 নম্বর পর্যন্ত সবাই বিজেপি, এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মন্ত্রিসভার পদ কিন্তু বিজেপির নিজের কাছে। ফলে শরিকরা কিন্তু নিজেদেরকে ভাবতে শুরু করেছেন যে তাদেরকে সেইভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে না। ফলে কে কি করবেন না করবেন, আর চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার কেউই খুবই বিশ্বস্ত, মানে সঙ্গী হিসাবে খুবই বিশ্বস্ত, এইটা মানে প্রমাণ হয় না।
আপনার নরেন্দ্র মোদী ইতিমধ্যে তিনি ঠিক লোকসভার অধিবেশনের আগেই বক্তব্য রেখেছেন, সেখানে তিনি তার মুখ্য মানে আক্রমণের লক্ষ্য করেছেন বিরোধীদের, এবং সেই বিরোধীদের লক্ষ্য করে তিনি বলেছেন যে ডায়ালগ, আলোচনা, ডিসকাশন চাই, কিন্তু ড্রামা চাই না। মানে তিনি যে তার ওই প্রথাসিদ্ধ যে আক্রমণাত্মক ভঙ্গিমা, ওই ভঙ্গিমা তিনি অব্যাহত রেখেছেন, এবং বিরোধীরাও এবার একদম এককাট্টা হয়ে তার বিরুদ্ধে মানে লোকসভায় গেছেন আর কি। আমি মোদির চ্যালেঞ্জের কথা মোটামুটি আমরা শুনলাম, বিরোধীদের ছোট করে যদি একটু বলেন যে বিরোধীদের আসলে মূল চ্যালেঞ্জটা কি হবে এখন এই অধিবেশনে? বিরোধীদের এবার যে বিরোধীরা আসছে তারা মূলত কংগ্রেসকে ঘিরে। কংগ্রেস 100-র মতো আসন পেয়েছে, কিন্তু কংগ্রেস, বিজেপি কিন্তু 240, ফলে ডিফারেন্সটা কংগ্রেস কিন্তু তার চেয়ে অনেক নিচে। এই কংগ্রেসকে ঘিরে তৃণমূল কংগ্রেস, তারপরে ডিএমকে, বিভিন্ন জায়গায় অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, তেজস্বী যাদবের আরজেডি, বিভিন্ন দল এসে জুটেছে, এবং তাদের সংখ্যা কিন্তু প্রায় 240-এর কাছাকাছি। ঠিক আছে, তো এদেরকে কংগ্রেস কতটা ইউনাইটেড রাখতে পারবে? ইতিমধ্যে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা চন্দ্রবাবু নাইডুকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জির কাছে, এবং মমতা ব্যানার্জি চন্দ্রবাবু নাইডু পি চিদম্বরম, কংগ্রেসের নেতা পি চিদম্বরমকে পাঠিয়েছিলেন মমতা ব্যানার্জির কাছে। মমতা ব্যানার্জি বৈঠক করেছেন, এবং তাদের মানে কংগ্রেসের সুর কিন্তু পাল্টেছে। আপনি যদি একটা শুধু প্রসঙ্গ বলি, যে এই যে আমাদের প্রধানমন্ত্রী ইয়েতে গেলেন, দিল্লি সফরে গেলেন, তারপরে কিন্তু মোদী সরকারের পক্ষ থেকে একটা গঙ্গার পানি বন্টন চুক্তি যে নবায়ন করার দরকার 2026 সালে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা শুরু করার ইয়ে ছিল। সেইখান থেকে কিন্তু মমতা ব্যানার্জি ওয়াক আউট করেছেন, এবং কংগ্রেসও কিন্তু এইটাকে সাপোর্ট করছে, যে মানে এইভাবে আলোচনা, তারা বলছে না যে এই আলোচনা করব না, কিন্তু বলছে যে এই আলোচনায় তারা কিন্তু মমতার পাশেই আছেন। ঠিক আছে, তো এইভাবে তারা ইউনাইটেডলি থাকার চেষ্টা করছেন। এখন এখানে বিরোধীদের মূল ইয়ে হলো যে তারা কতটা ইউনাইটেড থাকতে পারবেন। এখন যদি কেজরিওয়ালকে মুক্তি দেওয়ার ব্যাপারে ওইখানে তারা কতটা সরব হতে পারবেন, যে ভারতে বিভিন্ন রাষ্ট্রযন্ত্রকে যে মোদী সরকারের ব্যবহারের অভিযোগ আছে, ইডি, সিবিআই, তারপরে এনএসআই, মানে এনআইএ বোধহয় ওদের ইয়েটার নাম, এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স অথরিটি, এনআইএ, এইসব বিভিন্ন সংস্থাকে যে ব্যবহারের অভিযোগ উঠেছে, সেই অভিযোগগুলো নিয়ে তারা মোদী সরকারকে কতটা চাপে রাখতে পারবেন, এই ভোটাভুটির সময় তারা তাদেরকে কতটা ইউনাইটেড রাখতে পারবেন, তাদের দলকে কতটা ইনট্যাক্ট রাখতে পারবেন সরকারের বিরুদ্ধে। ঠিক আছে, সেইটি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং তারা যদি এই চ্যালেঞ্জে মানে সফল হতে পারেন, তাহলে আগামী কিছুদিনের মধ্যে আপনার হরিয়ানায় নির্বাচন আছে, মহারাষ্ট্রের নির্বাচন আছে, ঝাড়খণ্ডে নির্বাচন আছে। এই নির্বাচনে যদি বিরোধীরা ইউনাইটেডলি যদি লড়াই করতে পারেন এবং সাফল্য ছিনিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু সত্যিকার অর্থেই মোদী সরকারের জন্য একটা বড় চাপের জায়গা তৈরি হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। সবসময় শেষ সংবাদ জানতে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন।